স্টার্ট রেকর্ডিং। ওকে, সবাই রেডি না? সবাই রেডি হলে আচ্ছা, তাহলে আমরা শুরু করি যে আসলে মডার্ন এজে আর কি, বর্তমান সময়ে মানে ডেভেলপিংটা অনেক অ্যাডভান্স লেভেলে। তুমি কেউ যদি শুধুমাত্র কোড করা শিখে তাহলেই তাকে ডেভেলপার বলা যায় না, কারণ তার সাথে আনুষঙ্গিক অনেক টুল সম্পর্কে ধারণা অর্জন করতে হয়। যেমন তুমি যে কোড করো, কোডিং এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। সেটা যে কোনো একটা আইডি যেটাকে বলে আমরা ভিএস কোড বা কি বলে অ্যান্ড্রয়েড স্টুডিও বা এনিথিং আর কি, ভিজুয়াল স্টুডিও অভাব নাই আর কি। কিন্তু ওই প্ল্যাটফর্মে তোমার ভালো অভিজ্ঞতা থাকতে হবে একটা, এবং ডেভেলপমেন্টের অনেকগুলো বিষয় আছে যেটাকে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলে। যেমন কোডিং নেমিং কনভেনশন, টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট, এরকম অনেক কিছু আছে, ওগুলো জানতে হবে। তো যার মধ্যে গিট একটা আছে, যে গিট জানা সবার জরুরি। ঠিক একইভাবে বর্তমান সময়ে এই ডকারটাও জানা জরুরি। ডকার তুমি দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা। তুমি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ডকার ব্যবহার করতে পারবা, এবং তুমি বর্তমানে যে সার্ভার মেনটেনেন্স বা সার্ভারের কাজের জন্য তুমি সেখানেও ডকারের বিকল্প নেই, কথা বলছো। এবং ডকার কী পরিমাণ তোমাকে সুবিধা দেয়, কী পরিমাণ তোমাকে সুবিধা দেয় এটা তুমি বুঝবা কখন, যখন তুমি মাল্টি এনভায়রনমেন্টে কাজ করো। মাল্টি এনভায়রনমেন্ট বলতে আমি কী বোঝাতে চাচ্ছি, যে ধরো তোমার এখন এই যে নোট জেএসের চলতেছে 22 ভার্সন, তাই না? কিন্তু 1 বছর পরে এটা হয়তো 23 বা 24 হয়ে যাবে। ঠিক একইভাবে এক্সপ্রেস জেএসের একটা ভার্সন আছে। এখন রানিং একটা প্রজেক্ট একটা সার্ভারে বা তোমার এইখানে ডেভেলপমেন্ট করতেছো, ওটা 1 বছর আগে হয়ে গেছে, 1 বছর পরে একটা চেঞ্জ আসছে। আবার নতুন একটা প্রজেক্ট তুমি করতেছো, তাহলে দুইটা ভার্সন হবে, একটা 23, একটা 22। এখন তোমার চ্যালেঞ্জ হয়ে গেল যে তোমার এনভায়রনমেন্ট তো 22-তে, 23 নিলে তুমি 22-তে কাজ করতে পারতেছো না, 22-তে নিলে 23-তে কাজ করতে পারতেছো না। যদিও একটা ভার্সন ম্যানেজার আছে, নোটজেসের মধ্যে একটা ভার্সন ম্যানেজার আছে, এটা দেখছো যে ভার্সন ম্যানেজার দিয়ে ওটা চেঞ্জ করা যায়, কিন্তু এটা তো চেঞ্জ তো করতে হচ্ছে। কিন্তু আমার দরকার কি, আমার দরকার একদম কংক্রিট এনভায়রনমেন্ট, আমি রান করব, চালু হবে, আমার কোনো কিছু চেঞ্জ করব না, ঠিক আছে? এই অ্যাডভান্টেজেসটা ব্যাপকভাবে ডকার তোমাকে দিবে, বুঝতে পারছো কথাটা? তো ডকার কনসেপ্টটা আমরা এই যে জাহাজে যে কন্টেনারগুলো এইখানে ওখান থেকে আসছে, যে আমরা এইটা পুরোটাই কি একটা ডকারের ভিতরে অনেকগুলো কন্টেইনার থাকে, এবং এক একটা কন্টেইনার কি এক একটা কন্টেইনার এই না, আমরা যে শিপের ক্ষেত্রে চিন্তা করি, এক একটা হয়তো বা এইটার মধ্যে সব ইলেকট্রনিক মাল, হয়তো বা এইটার মধ্যে সব হইলো যে ধরো তোমার কাঁচা, মনে করো যে ফলাদি, হয়তো বা আরেকটার মধ্যে পোশাক, আরেকটার মধ্যে, ঠিক আছে? কিন্তু আলাদা আলাদা এক একটার মধ্যে আছে ওর এনভায়রনমেন্ট। ধরো যে ইলেকট্রনিক্সের পণ্যের জন্য কিন্তু ওটা রক্ষণাবেক্ষণের জন্য এক ধরনের নিয়ম নীতি, তাই না? আবার ধরো কাপড়ের জন্য এক ধরনের এনভায়রনমেন্ট বা এক ধরনের রুম টেম্পারেচার লাগে, বা ফলাদির জন্য আর একটা এনভায়রনমেন্ট, কিন্তু জিনিস আসে কিন্তু একটার মধ্যেই, বুঝতে পারছো? এক দেশ থেকে আরেক দেশে যে মাল আসে, এটা কিন্তু একটার মধ্যেই সব আসতেছে। তার মানে যার এনভায়রনমেন্টটা তার মতো করে সে প্রোটেক্ট করতেছে, কারোর সাথে কারো কোনো ইন্টারফারেন্স নাই, মানে কারো কোনো মানে নাই, ঠিক আছে? তো ডকার কনসেপ্টটা এখানেও এই কনসেপ্ট এইরকমের, যে তুমি তোমার এনভায়রনমেন্টটা তুমি কনফিগার করবা, আরেকটার জন্য আরেকটা এনভায়রনমেন্ট থাকবে, আরেকটা জন্য কেউ কারোর সাথে কোনো সমস্যা করবে না। বাট আমরা চাইলে এদের মধ্যে ইন্টার কমিউনিকেশন করতে পারবো, সেটা কীভাবে করবো আমরা দেখব। ওকে, তো এখানে একটা কথা মানে খুব সুন্দর জিনিস আছে, যে কি এটা মেইন ফ্রেম টু পিসি। এটা 90s আগে কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার ছিল। আমরা শুনতাম অনেক দামি জিনিস আমার ছোটোবেলা আর কি, যে এটা তোমার মানুষের মনের কথা বুঝতে পারে, যে কোনো কিছু করতে পারে, এবং অনেক দাম। তো এই দামটা কমে আসছে কখনো 90তে এসে, 90-র পরে এসে তোমার এটা পিসিতে রূপান্তরিত হয়ে গেল, মানুষের টেবিলে চলে আসলো, ঠিক আছে? এরপরে 2000-এর দিকে এসে কি হইলো, এটা হইলো ভার্চুয়াল কি কেউ বলতে পারি? ভিএমওয়্যারের নাম শুনছি কে? আর কি আছে?
ভার্চুয়াল বক্স, হ্যাঁ, এগুলো কি কেউ কাজ করছি? VMware বা ভার্চুয়াল বক্সে কেউ কাজ করছি? কি বলো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে হয়েছে কথা হয়েছে, আর একটু কাজ আছে, যেটা কি সে তোমার মূল রিসোর্সটাকে শেয়ার করে। তুমি ওই VMwareটাকে বা ওই মেশিনটাকে লিনাক্সের একটা মেশিন বানাইলা, তোমার র্যাম আছে 16 GB, ওটার জন্য তুমি 4 GB দিয়ে দিলা, তোমার প্রসেসর আছে 4, ধরো 6 কোর, তুমি ওখান দিয়ে 2টা কোর দিয়ে দিলা, বিষয়টা তাই না? তো বোঝা গেছে কথাটা? তো এটা হচ্ছে যে তোমার ভার্চুয়ালাইজেশন। এই ভার্চুয়ালাইজেশনের পরে এখন 2010 থেকে আসছে কি ডাটা সেন্টার টু ক্লাউড। ডাটা সেন্টার আমরা বড় বড় ব্যাংকে আমরা দেখছি কি যে দেখবা যে আমরা তোমার বিভিন্ন ব্যাংকে গেলে দেখবে তাদের আলাদা ডাটা সেন্টার আছে, সংক্ষেপে বলে ডিসি। ডাটা সেন্টার একটা বিশাল একটা রুম থাকে, সেই রুমের মধ্যে সমস্ত সার্ভার টার্ভার থাকে, বুঝতে পারছো? ওই সার্ভারের মধ্যে তার ফুল টাইম একদম ফায়ার সার্ভিস থেকে শুরু করে অটো তোমার যে কোনো ব্যাকআপ থাকে, আবার এটা আবার কারসপন্ডিং এটা ডিআর সার্ভার থেকে। ডিআর মানে ডাটা রিকভারি বা ডিজাস্টার রিকভারি সার্ভার। ডিজাস্টার রিকভারির মানে কি বুঝো? ডিজাস্টার রিকভারি মানে হইলো যদি হঠাৎ ভূমিকম্প হইলো, ঢাকার শহরের সমস্ত বিল্ডিং ভেঙে পড়ছে, ডাটা সেন্টারও ভেঙে গেছে, তখন কি সার্ভার বন্ধ হয়ে যাবে না? এখন পর্তুগালের মানুষ কী পাপ করছে, তার তো একটা সাপোর্ট সার্ভিস পাওয়া দরকার, তাই না? তো পর্তুগালের যাতে ওই ডিজাস্টার রিকভারি হলো ডাটা সেন্টারের একটা অল্টারনেটিভ ব্যাকআপ সেন্টার, ওইটা ডাউন সাথে সাথে ওইটা আপ হয়ে যাবে, সারা বাংলাদেশের মানুষ ওই সার্ভিসটা পাবে। তো এইটা হলো ডাটা সেন্টার। এই ডাটা সেন্টার তার মানে কি কিছু, এই যে একটা ডাটা সেন্টার, এইটা ম্যানেজ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়, বুঝতে পারছো? সার্বক্ষণিক ওইটা এসি থাকে, ওটার ভিতরে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ক্যামেরা থাকে, কোনো হইলে অটো ফায়ার জন্য হয়, হ্যাঁ, অটো ফায়ার কী যেন বলে, ফায়ার যে নিরোধক যে জিনিস অটোমেটিক ওইখানে হয়, অটোমেটিক করবে, হ্যাঁ। তারপর ওইটার আবার ওই ডাটা সেন্টার ব্যাকআপ একটা দূরে তৈরি করতেছে, সেটার জন্য তো আবার রক্ষণাবেক্ষণের খরচ আছে, তাই না? বিশাল খরচ। তো বুঝতেই পারছো। এরপরে আসছে যে 2000 সালের দিকে, 2010-এ আসছে ক্লাউড, যে আমাদের নিজেরা এত হেভি খরচ করব না, ক্লাউডে আমি সার্ভারে ডাটা রাখবো, বোঝা গেছে? তো এই ক্লাউডের সার্ভারে ডাটা রাখা একই জিনিস তোমার সার্ভারে, মানে এই ডাটা সেন্টারেরই একই জিনিস, তুমি শুধুমাত্র জিনিসটা ক্লাউডে নিয়ে গেছো, সেখানে ডাটা মাটা রাখতেছো। কিন্তু সমস্যা ওই এক জায়গায় রয়ে গেছে যে আমার ওখানেও মেনটেনেন্সে অনেক এক্সপার্টার লাগে, বা ওই সিঙ্গেল এনভায়রনমেন্ট যদি হয়, অন্য এনভায়রনমেন্ট আর ওইখানে হোস্ট করানো যায় না। এরপরে আসছে কি এখন এই হোস্ট টু কন্টেইনার। আমরা এখন যেটা আমরা ডকার সার্ভারলেস, আমাদের কোনো সার্ভার থাকবে না, ডকারে সব ঢুকিয়ে দেবো, ওখানেই সমস্ত কিছু কাজ হবে, বোঝা গেছে? তো এখানে এগুলো নিয়ে আপাতত কথা না বললে চলবে। ডকার কি? ডকার হলো যে স্পিড, হ্যাঁ, ফাস্টার, বিল্ড ফাস্ট, টেস্ট ফাস্ট, ডিপ্লয় ফাস্ট, আপডেট ফাস্ট, রিকভার ফাস্ট, এটা সবগুলোই সত্য। এগুলো খুব সুন্দরভাবেই আর কি কাজ হয়। এই কনসেপ্টটা তো সবাই বুঝছো। তো মেনটেনেন্স কমপ্লেক্সিটি, ড্রেইনস বাজেট অ্যান্ড ইনোভেশন সাফার্স, এই কথাটা আমি একটু আগে আমার কথার মধ্যে চলে আসছে, যে তোমার মেনটেনেন্সে যে বাজেট যাচ্ছে, তোমার ইনোভেশনের দিকে তুমি কিন্তু টাকা ব্যয় করতে পারতেছো না, বোঝা গেছে কথাটা? যে তোমার কোটি কোটি টাকা তোমার সার্ভার পিছনে ব্যয় হইতেছে, তুমি ওই টাকাটা যদি তোমার কমে আসে, তাই না, তাহলে তো তুমি ইনোভেশনে ফোকাস করতে পারো, আরও এক্সপার্ট নিতে পারো, ঠিক আছে? তো এটা আর কি অন্যান্য দেশের এক্সাম্পল আর কি, তারা ডকার এন্টারপ্রাইজ এডিশন আর কি সেন্ট্রালাইজ আর কি ইউজ করতেছে, এরকম আর কি সবাই করতেছে। এগুলোতে আমরা এটা হলো ডকার যারা তৈরি করছে তাদের আর কি কথাবার্তা। আমরা পরবর্তী স্লাইডে যাই। এটা কি নেট গেল নাকি লারা খাইয়া? আছে।
নেট গেছে হুম হ্যাঁ নেট গেছে দাও তো একটু এই জায়গায় একটু লাড়া দাও তো প্রায় দিন এই সমস্যাটা হয় হুম এই তো পাই হ্যাঁ কানেকশন তাহলে অন্য কোনো জায়গায় প্রবলেম হয়েছে ওই সব জায়গায় দাও তো বা মূল নেট গেছে কিনা এই যে আসছে গট ইট গুড হুম সানি লাড়া দিয়েছে ঝামেলা সানি বোঝাইছে আবার গেল হ্যাঁ হুম ধরে বই থাকতে হবে সানির এই আবার গেল নাকি না এটা একটা ধোকা দিছে আয় নাই নাকি হ্যাঁ আইছিল না এইবার আইছে তো যাস না নামাইয়ে ফেলাই এটা নামাই দিলে এই না এই যে এখান দিলে হ্যাঁ নামছে হ্যাঁ আচ্ছা তো তোমার ডকারের মানে অনেকগুলো এডিশন আছে তো আমরা যেমন সব কিছুরই দুইটা এডিশন পাই একটা কমিউনিটি এডিশন আর একটা কি এন্টারপ্রাইজ এডিশন তাই না তো কমিউনিটি এডিশনটা আসলে কমিউনিটির ব্যবহারের জন্য সব ফিচার থাকে না আর পয়সা দিয়ে কিনলে এখন তুমি সব ফিচারই পাবা এই আর কি আর কি আর হলো ডকারের আমরা যেমন কি করি বিভিন্ন প্যাকেজ যেমন থেকে নামাই কি থেকে নামাই এনপিএম এর মাধ্যমে নামাই বা যারা ফ্লাটারে কাজ করেন ফ্লাটার কেউ আছে ফ্লাটার কেউ আছে নাই আচ্ছা কম্পোজার বা লারাবেলও এরকম আছে কম্পোজার হ্যাঁ তো সেই এখানেও এরকম একটা আছে কি store.docker.com এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ইমেজটা নামাতে পারবা হ্যাঁ বুঝা গেছে ওই ইমেজটা নামাই তুমি কাজ করবা কিভাবে কাজ করবা এটা নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো এটাই আর কি কমিউনিটি বনাম হইলো এন্টারপ্রাইজ যেটা একটু আগে বললাম কমিউনিটি ফ্রি ডকার হইলো যে পেইড ওল্ড নেম এন্টারপ্রাইজ এডিশন সেম থিং এটা উইন্ডোজ সার্ভার কামস উইথ 2016 এন্টারপ্রাইজ বেসিক লিনাক্স সার্ভার মানে দুইটা প্ল্যাটফর্মে আছে মোট কথা হইলো এইটা আর পেইড হলে তো একটু আলাদা থাকবে ঠিক আছে আর স্টেবল ভার্সেস এজ একটা স্টেবল ভার্সন এটা তো বুঝি যে স্টেবল ভার্সনে একটু থাকবে ভালো বোঝা গেছে কথাটা কাজকর্ম এটা নিয়ে আর বলার কিছু নাই ডকার উইন্ডোজে কিভাবে করে এটা আমি তোমাকে একটা জিনিস বলি যে এখন উইন্ডোজ 11 এর ভিতর একটা জিনিস আছে তোমরা জানো WSL এই শব্দটা কে জানো WSL WSL উইন্ডোজ এক্স্যাক্টলি এইটাই WSL WSL 2 এইটা এটা হলো যে লিনাক্সের এটাকে এখানে তুমি এই টুলটা ইনস্টল করলে তুমি এখানে লিনাক্সের লেয়ার তৈরি করে এবং একাধিক তুমি লিনাক্স তুমি এখানে কনফিগার করতে পারবা ইভেন তুমি এখানে যদি যাও ওই যে এখানে তুমি ক্লিক করলে কিন্তু তুমি এই লিনাক্সের এইটা পাবা আমি এখানে এইটা ইনস্টল করে ফেলছি কারণ ভাবলাম যে যদি এখানে এমন আছে যে অনেক সময় অনেক পিসি সাপোর্ট করে না তো তোমরা আসার আগে আমি এটা ইনস্টল করে ফেলছি বুঝছো তো আশা করি কাজ করবে আসতে সময় নিতেছে কেন রুটটা আসবে যাই হোক তো তোমার WSLটা ইনস্টল করতে হবে আর হলো যে এই ডকার ডেস্কটপটা ইনস্টল করতে হবে এটা ডেস্কটপ এই ডকার ডেস্কটপটা কোথায় আছে তোমার এটা জাস্ট ডাউনলোড ডকার ডেস্কটপ সার্চ দিলেই পাবা উইন্ডোজ লিনাক্স ম্যাক সবগুলোতেই আছে ডেস্কটপ সার্চ দিলে এই যে এখানে এই যে গেট ডকার ডেস্কটপ এই লিংকে ক্লিক করলে কই ডাউনলোড একটা অপশনই দিত এটা দেবো একদম সরাসরি
এইটাই এই যে ডাউনলোড ডকার ডেস্কটপ এখানে একদম ভার্সন স্পেসিফিক দেয়া আছে, ঠিক আছে। তো এখানে যেমন এই তোমাদের পিসি কালকে ওই দিন যেমন আমি এআরএম নামাইছিলাম, এআরএম হলো যে ইন্টেলের জন্য, আর এএমডি হইলো যে হ্যাঁ অন্যান্যগুলোর জন্য এএমডি, আমি এএমডিটা নামাইছি কালকে। ওইখানে ওই দিন যে দেখাইছিলাম তোমার ওই যে ওখানে কিন্তু এআরএম নামাইছিলাম, ও বলছিল ইন্টেলের পিসি, ইম্পেলের প্রসেসর। হ্যাঁ, তো এই হলো যে মোট কথা। এর বাইরে কোনো রকেট সায়েন্স নাই, তোমার প্রথমে ডব্লিউএসএলটা ইনস্টল করতে হবে। আর এখন আজকে দেখলাম যে এই ডকার যখন আমি ইনস্টল করছি তখন বলতেছে ইনস্টল ডব্লিউএসএল, কিন্তু পরে গিয়ে দেখলাম যে ও পারে নাই, পরে আমি ম্যানুয়ালি ইনস্টল করছি। ডব্লিউএসএল ইনস্টলটা একদম সোজা, জাস্ট কী করবা, WSL লিখে INSTALL, কিছু ডাউনলোড করতে হবে না, সে ইনস্টল করে ফেলবে। যেহেতু আছে, আমার মনে হয় যে আবার ডাউনলোড করে কী করবে আল্লাহ জানে। দেখি আর ওইটার অবস্থা কী, যেটা আমরা একটু আগে দেখছিলাম, এটা কি আসতে পারছে না আসতে পারে নাই, না করতে পারে নাই। হ্যাঁ, প্রেস এন্টার টু রেজিস্টার। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেখি না, পাওয়ার শেলের মাধ্যমে দেখি, পাওয়ার শেলের সাথে আসছে। কন্ট্রোল ডি, এনে কি বলছি, এনে কোনো একটা প্রবলেম হয়েছে না। কন্ট্রোল ডি দেবো না, আচ্ছা পাওয়ার শেলের সাথে গিয়ে এটা দেবে। ওটা তো একই। আচ্ছা, এটা না আসলেও আপাতত মনে সমস্যা হবে না, কারণ ডব্লিউএসএল ইনস্টল হয়েছে। হ্যাঁ, ডব্লিউএসএল একটা জিনিস যেটা হলো যে যেটার ভিতরে তুমি যেটা ইনস্টল করা থাকলে তুমি লিনাক্সের ভার্সনগুলো ইনস্টল করতে পারবা, ঠিক আছে। তো আমি ডব্লিউএসএলটা ইনস্টল করে নিয়েছি, পরে লিনাক্সের একটা ভার্সন এসে ইনস্টল নিয়েছে। ডকার দেখলাম যেখানে কাজ করছে, তো আমি ডকারটা আমি ইনস্টল করছি। তো এখানে অনেকগুলো জিনিস আছে। এই যে ডকার, এখানে একটা জিনিস হলো যে তুমি একটা ফ্রি ভার্সনে তুমি লগ ইন করতে পারবা। হ্যাঁ, সিম্পল। এটা কি, তুমি এইটা ইনস্টল করলে জাস্ট এই ডকার একটা এরকম একটা ইন্টারফেস আসবে। আমি জাস্ট এখান থেকে আবার নিয়ে দেখাই, এই যে ডকার। হ্যাঁ, ইনস্টলের ধাপগুলো কি টিপিক্যাল ইয়ের মতো, কি এর মতো, টিপিক্যাল যে আমরা সফটওয়্যার ইনস্টল করি ওই রকমের। হ্যাঁ, DOCK ডকার। আচ্ছা, মাঝে মধ্যে আসতেছে না, আগের বার এরকম হয়েছে, 3-4 বার দেওয়ার পরে আসেনি, পরে রেজিস্টার দেওয়ার সময় আসছে। আমার মনে হয় এটা ওই যে হার্ডওয়্যারগত প্রবলেমের জন্য মনে হয় যে এটা করতেছে। হ্যাঁ, রেজিস্টার দেবো, রেজিস্টার দিলে অটো আসতেছিল আর কি, তাহলে রেজিস্টার করে দিই।